প্রথমে আমাদের এখানে এক নাম্বার অবজেক্টিভ বা নৈবিত্তিকে দেওয়া আছে কি সমন্বিত ক্রয় সমান সমান কি। সমন্বিত ক্রয় বলতে বোঝায় যে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে আমাদের যে নিট ক্রয় থাকে সেটা যোগ করতে হয় এবং সমাপনী মজুত পণ্য যেটা থাকে এটা বিয়োগ করতে হয়। আমাদের এখানটা এরকম কোন জায়গায় আছে, প্রারম্ভিক মজুত পণ্য প্রথমটাতে আছে প্লাস যোগ নিট ক্রয় যোগ সমাপনী মজুত, এটা হবে না, আমাদের করতে হবে প্রারম্ভিক মজুদের সাথে নিট ক্রয় যোগ এবং সমাপনী বিয়োগ, এরকম কোনটা আছে, এটা এম নাম্বার, তাহলে হবে অ্যান্সার হবে এম। প্রথমে বলা হয়েছে পদ্মা প্রতিষ্ঠানে বিক্রয়ের পরিমাণ কত, পদ্মা প্রতিষ্ঠানে বিক্রয়ের পরিমাণ কত। মোট বিক্রয় বাহির করতে হলে আমাদের বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে যোগ করতে হয় মোট লাভ বা ক্ষতি, মোট লাভ বা ক্ষতি যোগ করলেই পাওয়া যায় নিট বিক্রয়ের পরিমাণ। বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে মোট লাভ বা ক্ষতি যোগ করলে পাওয়া যায় কি বিক্রয়ের পরিমাণ। এখানে আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আছে 10,000 টাকা এবং মোট লাভ আছে কত 3,000 টাকা, 10,000 3,000 হয়েছে 13,000 টাকা, তাহলে কত আসতেছে 13,000 টাকা, কোনটা আছে এম নাম্বার, এম নাম্বার হবে অ্যান্সার। তারপরে 3 নাম্বারটা আসি আমরা, 3 নাম্বার বলছে মেঘনা প্রতিষ্ঠানের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ কত, নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ। আচ্ছা, আমাদের নিট লাভ বা নিট ক্ষতির পরিমাণ বাইর করা কিন্তু সহজ, আমরা নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বাদ দিলে পেয়ে যায় কত মোট লাভ পাই। এখানে যেহেতু মোট লাভ দেওয়াই আছে আমাদের, মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট লাভ বা নিট ক্ষতি। মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ, তোমরা আর্থিক অবস্থার বিবরণীর বিশদ আয় বিবরণী চারটায় গেলে দেখতে পারবা যে মোট লাভ, এই মোট লাভ থেকে পরিচালন ব্যয় বাদ দিলে পাওয়া যায় নিট লাভ বা ক্ষতি। এখানে মোট লাভ আছে 5,000 এবং পরিচালন ব্যয় আছে 2,000 টাকা, তাহলে 5,000 থেকে 2,000 যদি বাদ দিই আমরা একটু। সাধারণ সঞ্চিতি বলতে কি বোঝায়, সাধারণ সঞ্চিতি বলতে কি বোঝায়, যে আমাদের কোনো একটা মুনাফার যদি একটা অংশে আমরা পরবর্তীর জন্য রাইখা দিই, মানে জমায় রাখি মুনাফার কোনো একটা অংশ, এটা হচ্ছে সাধারণ সঞ্চিতি, মানে সঞ্চয় করে রাখি মুনাফার একটা অংশ। তো এখানে মুনাফার অংশ কোনটা আছে, কে নাম্বার আছে না করতে হবে, এটা হইব না, এই এল নাম্বার আছে মুনাফার একটা অংশ। আচ্ছা, তারপরে 5 নাম্বার বলছে কোনটি প্রত্যক্ষ খরচ। আমাদের খরচ কিন্তু 2 রকমের হয়, খরচ কয় রকম, 2 রকমের, একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হইতেছে পরোক্ষ খরচ। আচ্ছা, এটা প্রত্যক্ষ পণ্যের ব্যয়ের ভিতরে আসে সরাসরি যেগুলো খরচ আছে, যেমন এখানে বাট্টা আছে, বাট্টা কিন্তু আমাদের পরিচালন ব্যয়ে আসে। প্রশিক্ষণ ভাতা, প্রশিক্ষণ নিতে গিয়ে আমাদের ভাতা দিতে হয়, এটাও পরিচালন ব্যয়ে আসে, ঠিক আছে। বাট্টা, বাট্টা শুধু লেখা আছে, বাট্টা প্রাপ্তি অথবা প্রদান কোনোটাই লেখা নেই, তাহলে বুঝতে পারি বাট্টা প্রদান করছি আমরা, তাহলে এটা একটা পরিচালন ব্যয় আসে। পরে বহি পরিবহন বা বিক্রয় পরিবহন, এটা আমাদের পরিচালন ব্যয় আসে। তাহলে এই যে 3টা এন্ট্রি আমাদের কি কে এম এল, এগুলা পরিচালন ব্যয় আসে। কিন্তু জাহাজ ভাড়া, জাহাজ ভাড়া কিন্তু আমাদের বিক্রিত পণ্যের ব্যয় আসে, আর এটা একটা সরাসরি প্রত্যক্ষ খরচ, এখানে হবো এ এন নাম্বারটা, ঠিক আছে। তারপরে 6 নাম্বার বলা হয়েছে নিচের কোনটি পরিচালন ব্যয়, পরিচালন ব্যয়। আমাদের যাদের বিশদ আয় বিবরণী 4টা মুখস্থ আছে তারা আমরা বলতে পারবো আমাদের কোনটা পরিচালন ব্যয়, তাই না। আমদানি শুল্ক রপ্তানি শুল্ক হয়ে গেলে পরিচালন ব্যয় না। এই যে এখানে আমাদের পরিচালন করতে গিয়ে যে ব্যয়টা হয় সেটা হইতেছে এখানে ঋণের সুদ, ঋণের সুদ। আমরা যে কারো কাছ থেকে ঋণ নেই, ওই ঋণের যে সুদটা প্রদান করতে হয় সেটা হচ্ছে আমাদের জন্য পরিচালন ব্যয়। আচ্ছা, তারপরে আমরা 7 নাম্বারটা আসি। 7 নাম্বার বলা হয়েছে সমাপনী মজুত পণ্য, সমাপনী মজুত পণ্য কম মূল্যে মূল্যায়ন করা হয় হিসাব বিজ্ঞান কোন নীতি অনুসারে করে। আমাদের অনেক সময় সমাপনী মজুত পণ্যের 2টা মূল্য দেওয়া থাকে, এখন এই যে মূল্যায়নটা করা হয় সবসময় কম মূল্যটাই যে নিতে হয় আমাদের, এই যে সমাপনী মজুত পণ্যের ক্ষেত্রে কম মূল্যটা আমরা নেই, এটা হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে নিই আমরা, হিসাব বিজ্ঞানের কোন নীতি অনুসারে, ব্যবসায়িক সত্য নীতি, রক্ষণশীলতার নীতি, ক্রয় মূল্য নীতি, বস্তুনিষ্ঠতা নীতি। রক্ষণশীলতার নীতি অনুযায়ী আমরা এটা নিয়ে থাকি, ঠিক আছে। এটা মনে রাখতে হবে কি চালান কে প্রস্তুত করে, চালান, চালান অবশ্যই প্রস্তুত করতে হয় বিক্রেতাকে, ঠিক আছে। চালান কে প্রস্তুত করে, বিক্রেতা, যে পণ্য বিক্রয় করে তাকে বলা হয় বিক্রেতা, আর বিক্রেতা চালান প্রস্তুত করে। আচ্ছা, তারপর আমরা আসি 9 নাম্বার, হিসাব সমীকরণ যে মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কয়টা উপাদান। মালিকানা সত্ত্বকে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবসময় আসে, মালিকানা সত্ত্বকে প্রভাবিত করে কয়টা উপাদান। তোমাদের আগে জানতে হবে হিসাবের বর্ধিত রূপটা মাইনাস ডি, এটা হিসাবের বর্ধিত রূপ।
এখান থেকে যদি দেখি হিসাবে বর্ধিত রূপ কি এ সমান সমান এল প্লাস সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি। ঠিক আছে, এখানে তো আমাদের এ আছে ওই যে ইতে হচ্ছে মালিকানা, এ সমান সমান সম্পদ, এলতে দায়, ইতে হচ্ছে মালিকানা সত্ত্ব। ঠিক আছে, তারপর 10 নম্বর বলছে বেতন প্রদান 35,700 টাকা। এই লেনদেনের উৎস দলিল কোনটা? এই লেনদেনের উৎস দলিল কোনটা 10 নম্বরে বলা হয়েছে। আমরা সাধারণত বেতন বলতে আমরা বেতন প্রদান করছি, কিন্তু আমরা এখানে বেতন প্রদান 35,700 টাকা, যেটি কয় টাকা করি না কেন বেতন আমরা প্রদান করছি। বেতন তাহলে আমাদের হিসাবের কোন শ্রেণীতে পড়ে? আমাদের হিসাবের শ্রেণী হচ্ছে 5টা, কিন্তু একটা ব্যয়। তাহলে ব্যয় হইতেছে কি ডেবিট ভাউচার। ঠিক আছে, ব্যয় হইতেছে কি ডেবিট ভাউচার। আচ্ছা, 11 নম্বর বলছে জনাব রোকনের বকেয়া ভাড়া সমন্বয়ের ক্ষেত্রে কোনটি ডেবিট হবে? বকেয়া ভাড়া রাখছি। আচ্ছা, ভাড়া কিন্তু আমাদের জন্য একটা ব্যয়, কিন্তু আমরা কখন যদি কোনো ব্যয় বকেয়া রাখি তখন সেটা আমাদের জন্য দায় হয়ে যায়। কিভাবে? কারণ আমার কাছে সে টাকাটা এখন পাইবে, এখন আমি দেই নাই, তাহলে এটা আমার জন্য কী হয়ে যায়? দায় হয়ে যায়। সবসময় মনে রাখতে হবে কোনো খরচ যদি বকেয়া থাকে তাহলে সেটা দায় হয়ে যায়। এটা সমন্বয়ের ক্ষেত্রে কোনটা ডেবিট হইব? আচ্ছা, আমাদের সমন্বয় যদি জাবেদা আমরা করি এখান থেকে, আমাদের ভাড়া সমন্বয় জাবেদার ক্ষেত্রে আমাদের জাবেদা কী হইব? এখানে বকেয়া ভাড়া কিন্তু আমার জন্য একটা দায়। তো দায় সবসময় কোন পাশে পড়ে? দায় আমাদের কিন্তু বৃদ্ধি পেয়েছে। দায় বৃদ্ধি পেলে আমাদের জন্য কি হয়? ক্রেডিট হয়। আয়, দায়, মালিকানা সত্ত্ব, এই 3টা বৃদ্ধি পেলে হয় ক্রেডিট। তাহলে এখানে আমাদের বকেয়া ভাড়া, সংক্ষেপে লিখতেছি, তাহলে বৃদ্ধি পেয়েছে। আয় দায় মালিকানার সাথে বাড়লে হয় ক্রেডিট, আর আমাদের ভাড়া হিসাব হইব ডেবিট। ঠিক আছে, ডেবিট হিসাব খাতে হইব কোনটা? ভাড়া হিসাব ডেবিট। ঠিক আছে, আচ্ছা, তারপরে আমরা এখানে 12 নম্বরটা কি দেওয়া আছে? ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা নগদ উত্তোলন। এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে কি হইব? ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা উত্তোলন করা হয়েছে। আচ্ছা, এখানে কিন্তু বলা নেই কোথা থেকে উত্তোলন করা হয়েছে, কিন্তু বুঝতে হইব মালিক যদি কোনো কিছু তোলে এবং সেটার নাম উল্লেখ না থাকে তাহলে বুঝতে হবে ব্যবসা থেকে তোলা হয়েছে। আচ্ছা, ব্যবসা থেকে যদি মালিক তোলে তাহলে আমাদের জাবেদারা কি হয়? মালিক যদি ব্যবসা থেকে তুলে নিয়ে যায় আমাদের জাবেদারা কি? আমরা জাবেদার একটু করা ট্রাই করি, যদি একটু সময় লাগতেছে। ঠিক আছে, কিন্তু আশা করি সবার উপকারে আসবে। মালিক ব্যক্তিগত প্রয়োজনে ব্যবসা থেকে তুলে নিয়েছে। মালিক কোনো কিছু যদি ব্যবসা থেকে তুলে নিয়ে যায় তাকে বলা হয় উত্তোলন। ঠিক আছে, তাকে বলা হয় কি? উত্তোলন। আমি একটু ইংরেজিতে টাইপিংটা করি, বাংলা লিখতে সমস্যা হইতেছে, আমি একটু ইংরেজিতে টাইপিং করতেছি। উত্তোলন। ঠিক আছে, উত্তোলন একটা হচ্ছে উত্তোলন হিসাব। কী হইব? আমরা দুটা হিসাব আগে বাহির করি, তারপর ডেবিট ক্রেডিট আমরা নির্ণয় করতেছি। আচ্ছা, আরেকটা কি? মালিক ব্যবসা থেকে যেহেতু টাকা তুলে নিয়ে গেছে, তাহলে এখানে কি হইতেছে? ব্যবসা থেকে যদি টাকা তুলে নিয়ে যায় তাহলে অবশ্যই ব্যবসায় নগদ টাকা কমে গেছে। ঠিক আছে, তার নগদ টাকা কমছে, তাহলে একটা হিসাব হবে কি? নগদান হিসাব। আচ্ছা, এখন আমরা একটু ডেবিট ক্রেডিটগুলো বাইর করি। মালিকের যেহেতু ব্যবসা থেকে টাকা তুলে নিয়ে গেছে, ব্যবসায় থেকে নগদ টাকা কমছে। নগদ টাকা যদি কমে যায় তাহলে কি হয়? নগদ কিন্তু একটা সম্পদ, আমরা জানি সম্পদ আর ব্যয় দুইটা বৃদ্ধি পেলে হয় ডেবিট আর হ্রাস পেলে হয় ক্রেডিট। তাহলে নগদ টাকা কমে গেছে মানে হ্রাস পাইছে, তাহলে এটা কী হইব? ক্রেডিট হইব। আর উত্তোলন করলে মালিকানা সত্ত্ব কমে আমাদের, আমরা জানি আয় দায় মালিকানা সত্ত্ব বাড়লে হয় ক্রেডিট আর কমলে হয় ডেবিট, এই কারণে হইব ডেবিট। আচ্ছা, এখন যদি আমরা একটু আসি, উত্তোলন করার ফলে কি হয়? আমাদের মালিকানা সত্ত্ব কমে। মালিকানা সত্ত্ব মানে হচ্ছে হ্রাস পাইব। ঠিক আছে, মালিকানা সত্ত্ব কমে গেছে। আমরা একটু আগে পড়ছিলাম কি হিসাব সমীকরণের বর্ধিত রূপগুলো পড়ছিলাম, যে কি হিসাব সমীকরণের প্রভাব ফেলায় কি সি প্লাস আর মাইনাস ই এক্স মাইনাস ডি, এই 4টা উপাদান প্রভাব ফেলে। এই 4টা উপাদানের ভিতরে আমাদের উত্তোলন যদি করা হয় তাহলে কি হয়? উত্তোলন করলে আমাদের কি হয়? মালিকানা সত্ত্বটা কমে, মানে যে ড্রয়িংস মানে উত্তোলন করলে কি হয়? আমাদের এই যে মালিকানা সত্ত্ব কমে, ডি করলে কি মালিকানা সত্ত্ব কমে। আর এখানে নগদ একটা সম্পদ মানে নগদ টাকা চলে গেছে, আমাদের সম্পদটাও হ্রাস পাইছে। তাহলে এখানে আমাদের হ্রাস পাইতেছে কি? এ হ্রাস পাইতেছে এবং ই হ্রাস পাইতেছে। আশা করি সবাই বুঝতে পারছো এটা। তাহলে এখানে আমাদের এ হ্রাস পাইছে কোনটায়? এই যে এইটা এ হ্রাস পাইছে এবং ই উপাদান হ্রাস পাইছে।
1 এবং 3 কোনটায় আছে? 1 এবং 3, এই যে এল নাম্বার হবে, এল নাম্বার অ্যান্সার। ঠিক আছে, যদিও আমার একটু সময় লাগতেছে কিন্তু আমি চেষ্টা করতেছি বোঝানোর। আচ্ছা, তারপরে আমাদের বলা হয়েছে একটা উদ্দীপক দেওয়া আছে, সাজেক বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী সাগরের প্রারম্ভিক সম্পদ হয়েছে 1 লক্ষ টাকা এবং প্রারম্ভিক দায় হয়েছে 50,000 টাকা, উত্তোলন 27,000 টাকা এবং সমাপনী মূলধন 42,000 টাকা। আচ্ছা, যাই হোক, এটা কিছু দেওয়া আছে আমাদের। আমরা একটু 13 নম্বর প্রশ্নে কি বলছে, সাগরের ব্যবসায়ের প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? আমরা জানি প্রারম্ভিক মূলধনের সূত্র হচ্ছে প্রারম্ভিক মোট সম্পদ মাইনাস প্রারম্ভিক মোট দায়। তাহলে এখানে প্রারম্ভিক মোট সম্পদ আছে 1 লাখ এবং দায় আছে 50,000 টাকা। তাহলে মোট সম্পদ আছে 1 লাখ থেকে 50,000 বাদ দিলে থাকে 50,000 টাকা। একদম সহজ হিসাব, আমরা এটা ক্যালকুলেটার করলাম না, এটা 50,000 টাকা হইব। আচ্ছা, তারপর আছে 14 নম্বর, জনাব সাগর বছরের মাঝামাঝি 25,000 টাকার অতিরিক্ত মূলধন আনয়ন করেন। কত টাকার? 25,000 টাকার। হিসাবটা মাথায় রাখতে হবে। এবং কি বলছে, 6,000 টাকার পণ্য উত্তোলন করে নিচ্ছে, তাহলে তার লাভ ক্ষতি কী হইব? লাভ ক্ষতি। আচ্ছা, আমাদের লাভ ক্ষতি কিন্তু একটা সূত্র আছে। লাভ ক্ষতির সূত্রটা কি আমাদের জানতে হবে আগে। লাভ ক্ষতির সূত্রটা হয়েছে আমাদের, আমি একটু কাটি, আমি সব কিছু ইংরেজিতে লিখতেছি। লাভ ক্ষতির সূত্র হয়েছে আমাদের সমাপনী মূলধন যোগ উত্তোলন, এই দুইটার ব্র্যাকেটে আটকায়া আমাদের কি করতে হইব, সমাপনী মূলধন যোগ উত্তোলন, আর বাহিরে হইব কি আমাদের মাইনাস, আমি সংক্ষেপে লিখেছি, প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। যাই হোক, আচ্ছা, তাহলে আমাদের এখানে আমরা সূত্র হয়েছে এটা আমাদের লাভ ক্ষতির। তাহলে আমরা এখান থেকে একটু যদি দেখি, এখানে যদি আমরা দেখি একটু, সমাপনী মূলধন আমাদের কত দেওয়া ছিল? এখানে সমাপনী মূলধন দেওয়া ছিল আমাদের এখানে 42,000 টাকা। সমাপনী মূলধন কত? 42,000 টাকা। তাহলে আমরা একটু লিখি এখানে 42,000 যোগ কি উত্তোলন যোগ, তা এখানে আমাদের যোগ উত্তোলন কত আছে? বছরের মাঝামাঝি কত টাকা উত্তোলন করছে আমরা দেখলাম। বছরের মাঝামাঝি উত্তোলন করা হয়েছে 27,000 টাকা, সরি, এমনিতে উত্তোলন করা হয়েছে 27,000 টাকা এবং বছরের মাঝামাঝি উত্তোলন করা হয়েছে 6,000 টাকা আরও। তো 6,000 আর 27,000 মোটমাট 33,000। যদিও আমরা একবারে লিখবো না, ভেঙে বুঝাইতেছি। এখানে প্রথমে আছে 27,000 টাকার উত্তোলন করছে এবং পরবর্তীতে যোগ করছে আরও কত টাকার উত্তোলন করছে? 6,000 টাকার। ঠিক আছে, আর তাহলে এখানে আর মাইনাস কি করতে হবে আমাদের? মাইনাস প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন। প্রারম্ভিক মূলধন আমরা কত পাইছিলাম? প্রথম অঙ্কে 50,000 টাকা পাইছিলাম। তাহলে এখানে 50,000 যোগ অতিরিক্ত মূলধন কত টাকা আছে ব্যবসার জন্য? সে বছরের মাঝামাঝি আর 25,000 টাকা অতিরিক্ত মূলধন আছে। তাহলে কত টাকা? 25,000, 25। আচ্ছা, আমার একটু লিখতে সমস্যা হইতেছে, সময় লাগতেছে। আমরা যদি এটা ক্যালকুলেশন করি, 42 এবং 27 এবং 6,000, আমরা একটু ক্যালকুলেটার দেখাই দিই। প্রথমে আছে আমাদের এখানে 42,000 যোগ 27,000, তারপরে যোগ 6,000, কত? 6,000 কত হইল? তাহলে 75,000 টাকা হচ্ছে আমাদের এই পাশটায়। ঠিক আছে, তারপরে আমাদের ওই পাশে কত আসতেছিল? প্রারম্ভিক মূলধন যোগ অতিরিক্ত মূলধন 50,000, আর অতিরিক্ত মূলধন আসছিল কত? 25,000।
25,000। তাহলে কত হলো? এই পাশে হইতেছে 75,000। তাহলে আমরা যদি 75,000 থেকে 75,000 টাকা বাদ দিয়ে দিই তাহলে কত আসতেছে? 75,000 থেকে 75,000 বাদ দিলাম, একদম 0 টাকা, মানে কোনো লাভ ক্ষতি কিছু হয় নাই, তাই না? তাহলে আমরা অঙ্ক অনুযায়ী পাইতেছি কি এখানে লাভ ক্ষতি কিছু হয় না। তাহলে 14 নম্বর হবো কে? আমি আসলে 14 নম্বরটা বুঝতে অনেক সময় নিয়ে ফেলছি, আসলে কম্পিউটার টাইপিং করতে একটু সময় লাগে, তো এই কারণে আসলে আমি চেষ্টা করতেছি বোঝানোর। তাড়াতাড়ি করে তো করা যায়, কিন্তু আমি সেটা করতেছি না, কারণ এখানে বোঝাটাই আসল। তোমরা চাইলে নিজেরও গাইড থেকে পড়ে নিতে পারবা। আচ্ছা, তারপরে 15 নম্বর বলছে হিসাব সংরক্ষণে ধারাবাহিক আবর্তনকে কি বলে? আমরা জানি যে কোনো কিছুরই ধারাবাহিক আবর্তন হইলে, মানে একটার পর একটা সিরিয়ালে যদি আসে, মানে একের পরে 2, 2-এর পরে 3, এটা হচ্ছে ক্রমবর্ধমান, ক্রম বলে। কিন্তু যদি একইভাবে ঘুরে আবার আসে, যেমন আমরা ছোটোবেলায় পড়তাম, যেমন প্রথমে আমাদের নদীর পানিকে সূর্য মানে তার তাপের মাধ্যমে শুইষা নেয়, তারপরে মেঘ হয়, মেঘ থেকে বৃষ্টি, বৃষ্টি হয়ে আবার পৃথিবীতে পড়ে, মানে একটা চক্রাকারে পড়ে, এটা বলা হয় হিসাব চক্র। ঠিক আছে, এরকম সেমভাবে এটা হচ্ছে একটা হিসাব চক্র যেটা চক্রাকারে ঘুরে। ঠিক আছে, এটা একটা হিসাব চক্র। আচ্ছা, তারপরে আমরা 16 নম্বরে আসি। 16 একতরফা দাখিলা পদ্ধতিতে সাধারণত কোন শ্রেণী হিসাব সংরক্ষণ গুরুত্ব দেওয়া হয় না? একতরফা দাখিলা পদ্ধতিতে, তাই না? একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত কোন শ্রেণীর হিসাব সংরক্ষণের গুরুত্বই দেওয়া হয় না? কোন শ্রেণীর হিসাব? আয় ও ব্যয়, এটা মনে রাখতে হবে কি, আয় ও ব্যয় গুরুত্ব দেওয়া হয় না। আসলে একতরফা দাখিলা পদ্ধতিতে সম্পদ, দায় আর মালিকানা সত্ত্ব নিয়ে কাজ করা হয়, আয় ও ব্যয়ের কাজ করা হয় না। ঠিক আছে, তোমরা হিসাবের সমীকরণের বর্ধিত রূপটা জানো, এ সমান সমান এল প্লাস ই হিসাব সমীকরণের। ঠিক আছে, তাহলে এ আয় ও ব্যয় নিয়ে কিন্তু কাজ হয় না। ওই এ সমান সমান এল প্লাস ই মানে কি, এতে হচ্ছে সম্পদ, এলতে দায় এবং ইতে হচ্ছে মালিকানা সত্ত্ব। আচ্ছা, তারপর আছে 17 নম্বর। জাবেদাকে বলা হয়, জাবেদা কী কী বই বলা হয়? জাবেদাকে প্রাথমিক বই বলা হয়, আমরা সবাই জানি। সহকারী বইও বলা হয়। ঠিক আছে, স্থায়ী বলতে বই তো বলা হয় খতিয়ানকে, তাহলে এটা আসবো না, এটা আসবো না। তাহলে 1 ও 2 ও 3 কোনটায় আছে? এম নাম্বার। ঠিক আছে, তারপর বলছে ক্রয় জাবেদায় লেখা হয়। ক্রয় জাবেদা আমরা তো জানতে হবে ক্রয় জাবেদাটা কি। ক্রয় জাবেদা বলতে বোঝায় যেখানে সকল প্রকার বাকিতে পণ্য ক্রয় করা হয়েছে, পণ্য, কোন স্থায়ী সম্পদ না, কিন্তু কি হইতে হবে? পণ্য। যেমন যে কোনো ছোটোখাটো পণ্য, পণ্য ক্রয়, কাপড় ক্রয় ইত্যাদি, কোনো স্থায়ী সম্পদ না, আসবাবপত্র, যন্ত্রপাতি এসব না, এবং ওটা বাকিতে হইতে হইব। তাইলে এখানে লেখছে সকল প্রকার ক্রয়, এটা হইব না। সকল প্রকার ক্রয় তো নেওয়া যাইব না, কারণ কি সকল প্রকার ক্রয়ের ভিতরে তো স্থায়ী সম্পদও পড়তে পারে, তাই না? নগদে পণ্য ক্রয়, এটাও আসবো না, এই দুইটা আসবো না। নগদ ও ধারে ক্রয়, দুইটা একটা আসবো না। এই যে ধারে পণ্য ক্রয়, শুধুমাত্র ধারে পণ্য ক্রয়, এর নাম্বার। ঠিক আছে, মনে রাখতে হবে। এবং বিক্রয় জাবেদা যখন পাইবা তখন সকল প্রকার ধারে পণ্য বিক্রয়গুলো আসবো। ঠিক আছে, মনে রাখবো এটা। 19 নম্বরে আমরা আগে 19 নম্বর সমাধান করার আগে আমরা একটু ভালো করে উদ্দীপকটা পড়ে নিই। বলা হয়েছে ক ট্রেডার্সের নিকট 5% বাট্টায়, কয় পার্সেন্ট বাট্টায়? 5% বাট্টায়, বাট্টায় মানে সারে 50,000 টাকার পণ্য বিক্রয় করেন। আচ্ছা, এখানে ভাবি ক্রেতাকে আর বিক্রেতাকে। খ ট্রেডার্সের নিকট বিক্রয় করছে, তাহলে ক ট্রেডার্স হইতেছে বিক্রেতা আর খ ট্রেডার্স হইতেছে ক্রেতা। ঠিক আছে, বিক্রয় শর্ত দিছে 3% বাট্টা দিব যদি 15 দিনের ভিতরে পরিশোধ করা যায়, 30 দিনের ভিতরে অবশ্যই পরিশোধ করতে হবে। আচ্ছা, উদ্দীপকে 19 নম্বর বলা হয়েছে উদ্দীপকে বিক্রয় শর্তে উল্লেখিত বাট্টা ক ট্রেডার্সের কাছে কোন ধরনের বাট্টা? ক ট্রেডার্সের কাছে। আমি শুরুতেই বলছি ক ট্রেডার্স বিক্রয় করছে, সে তাই বিক্রেতা। যেহেতু কেউ বিক্রয় করে এবং বিক্রয়কেরা যদি বাট্টা তাকে দিতে হয়, ঠিক আছে, ধরেন আমি একটা কোনো পণ্য কারোর কাছে বিক্রয় করলাম, ধরেন আপনার কাছে বিক্রয় করলাম, তাহলে যে বিক্রয় করে সে বাট্টা দেয় আর যে ক্রয় করে সে বাট্টা পায়। যেহেতু ক ট্রেডার্স বিক্রয় করছে, তাহলে ক ট্রেডার্সের কাছে কোন ধরনের বাট্টা? সে যেহেতু বাট্টাটা দিছে, কাউকে যদি বাট্টা দেওয়া হয় তাহলে বলা হয় প্রদত্ত বাট্টা, আর বাট্টা যে পায় তার লেগে প্রাপ্ত বাট্টা। তাহলে এখানে কে নাম্বার হবে? প্রদত্ত বাট্টা। আশা করি বুঝতে পারছেন। আর এটা খ ট্রেডার্স যেহেতু ক্রেতা, সে বাট্টাটা পাইছে, তার জন্য হবে প্রাপ্ত বাট্টা। ঠিক আছে, কিন্তু যেহেতু ক ট্রেডার্সের কথা বলা হয়েছে তাহলে প্রদত্ত বাট্টা হইব। তারপর আমরা 20 নাম্বারটা সমাধান করি। যদি খ ট্রেডার্স 12 দিনের মধ্যে তার দেনা টাকা পরিশোধ করেন তাহলে কত টাকা বাট্টা পাইবেন? খ ট্রেডার্স 12 দিনের ভিতরে যদি পরিশোধ করে তাহলে কত টাকা বাট্টা পাইবেন? আমরা শুরুতে উদ্দীপকটা পড়ছিলাম যে শর্ত দেওয়া হয়েছিল কি? শর্ত দেওয়া হয়েছিল, এই যে এখানে শর্ত দেওয়া আছে, শর্তটা কি?
যে 3% বাট্টা পাইব যদি 15 দিনের ভিতরে পরিশোধ করে। ঠিক আছে, তো 12 দিনের ভিতরে পরিশোধ করতে তাহলে 3% বাট্টা পাইব। 50,000 টাকা 3% কত হয়? আমরা একটু ক্যালকুলেশন করি এটা। 50,000 3% কত হয়? 50,000 গুণন 3%, আচ্ছা কত? 1500 টাকা। ঠিক আছে, তাহলে এখানে আসতেছে 1500 টাকা। তাহলে 20-এর এল নাম্বার হইব কত টাকা? 1500 টাকা। ঠিক আছে, আচ্ছা তারপরে আমরা আসি 21 নাম্বার। 21 নাম্বার কি বলা হয়েছে? 21 নম্বরে বলা হয়েছে ভুল ত্রুটি সংশোধনের জন্য কোন জাবেদা অপরিহার্য? ভুল ত্রুটি সংশোধন করার জন্য কোন জাবেদা অপরিহার্য? আমাদের যে কোনো কিছু, আমাদের নিজেদের বাস্তব জীবনে যদি কোনো ভুল হয় আমরা কীভাবে নিজেদের সংশোধন করি? সংশোধনী জাবেদার মাধ্যমে। সংশোধনী, ঠিক আছে, কোনো কিছু সংশোধন করতে হলে সংশোধনী জাবেদা করতে হবে। ভুল ত্রুটি সংশোধন করার জন্য সংশোধনী জাবেদা করতে হবে, অন্যগুলো হইব না এখানে। তারপর 22 নম্বর বলা হয়েছে সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে বন্ধ হয়ে যায় কি? সমাপনী দাখিলা প্রদানের মাধ্যমে বন্ধ হয়ে যায় কি? আচ্ছা, সমাপনী কথাটা মানে কি? সমাপনী মানে হচ্ছে বছরের শেষ বা ব্যবসার শেষ দিন। আমরা জানি যে কোনো কিছুরই যদি সমাপনী হয় তাহলে সব কিছুর হিসাব বন্ধ হয়ে যায়। ঠিক আছে, আয় হিসাব বন্ধ হয়, ব্যয় বন্ধ হয়, উত্তোলন বন্ধ হয়ে যায়, সব হিসাব বন্ধ হয়ে যায়। তাহলে এখানে তিনটাই কোনটায় আছে? এন নাম্বার। ঠিক আছে, আচ্ছা তারপরে আছে 23 নাম্বার লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল কোনটি? সর্বশেষ একদম। আমরা জানি লেনদেন সর্বপ্রথম আমাদের শনাক্তকরণ করতে হয়। হিসাবের একটা চক্র আছে আমাদের, হিসাবের চক্র তোমরা বইয়ের সম্ভবত 2য় অধ্যায় আছে, সেখান থেকে দেখে নিবা। হিসাবের চক্রের শুরুতে আমাদের কি করতে হয়? লেনদেন শনাক্তকরণ করতে হয়, লেনদেন বিশ্লেষণ করতে হয়। ঠিক আছে, সর্বপ্রথম এই কারণে আমাদের জাবেদাভুক্তকরণ করতে হয়। এই কারণে জাবেদার প্রাথমিক বই বলা হয়, কিন্তু একটা লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বা পাকা বই বলা হয় খতিয়ানকে। তোমরা খতিয়ানের অধ্যায়ে গেলে পাইবা, প্রথম টিক চিহ্নতে আছে যে লেনদেনের সর্বশেষ আশ্রয়স্থল বা পাকা বই বলা হয় খতিয়ানকে। তো এল নাম্বার হবে অ্যান্সার। আচ্ছা তারপরে 24 নাম্বার বলা হয়েছে খতিয়ান প্রস্তুতের প্রথম ধাপ কোনটা? আমাদের প্রথমে খতিয়ান প্রস্তুত করার ক্ষেত্রে কি করতে? প্রাথমিক লিপিবদ্ধকরণ, জেড স্থানান্তর, ব্যালেন্সিং না পোস্টিং? প্রথমে আমাদের পোস্টিং করতে হয়। কি করতে হয়? পোস্টিং করতে হয়। ধরো আমরা যদি কোনো একটা পণ্য ক্রয় করি, আমি ইংরেজিতে লিখতেছি, কোনো একটা পণ্য ক্রয় করি, তখন আমাদের কী করতে হয়? জাবেদা করে নিতে হয়। যেমন পণ্য ক্রয় করলে জাবেদা কী হয়? ক্রয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট, মানে পারচেস ডেবিট, নগদান হিসাব ক্রেডিট বা ক্যাশ ক্রেডিট। সেই ক্ষেত্রে যদি আমরা এখানে ক্রয় জাবেদা করতাম তাহলে আমাদের বিপরীত নামটা দিতে হইতো। ঠিক আছে, মানে আমাদের ব্যালেন্সটা আগে পোস্টিং করতে হয়, যে আমরা নামটা বিপরীত নাম দিয়ে আগে লিখা নিতে হয়। ঠিক আছে, এটা হচ্ছে পোস্টিং বলা হয়, এটাই। তাহলে আমাদের এখানে অ্যান্সার হবে পোস্টিং 24 নম্বরে। আচ্ছা তারপরে আসি আমরা 25 নাম্বার। 25 নম্বরে বলা হয়েছে খতিয়ানের ক্রেডিট উদ্ধৃত কি প্রকাশ করে? আমরা সবসময় কথাটা বলি ক্রেডিট উদ্ধৃত, আমি সবসময় বিশেষ করে বলি ক্রেডিট বলতে কোনগুলো উদ্ধৃত প্রকাশ করে। আমরা জানি আয়, আমি যদি লিখা দেখাই, আমি একটু ইংরেজিতে লিখতেছি, তোমরা একটু বুঝে নেবে। ইনকাম, ইনকাম মানে আয়, ইনকাম। তারপরে হইতেছে আয়, দায় হচ্ছে লায়াবিলিটিস, আমি সংক্ষেপে লিখতেছি লায়াবিলিটিস। তারপরে আসতেছে আমাদের আয় দায় মালিকানা সত্ত্ব হচ্ছে ওনার সিকিউরিটি বা ওই দিয়ে দিই আমি সংক্ষেপে ওই। এই তিনটা যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের কি হয়? ক্রেডিট হয়। আর সাধারণত আমাদের সম্পদ এবং ব্যয়গুলার রেওয়া মিলে ডেবিট পাশে যায় এবং আয় দায় মালিকানা সত্ত্বগুলো রেওয়া মিলে ক্রেডিট পাশে যায়। তাহলে এখানে খতিয়ানে ক্রেডিট উদ্ধৃতগুলো প্রকাশ করবো কি? আয় দায় মালিকানা সত্ত্ব, থেকে আয় দায় মালিকানা সত্ত্ব আছে কিনা? আয় আছে এবং দায় আছে, মালিকানা সত্ত্ব এখানে ব্যয় আছে। সম্পদ আর ব্যয় হইলে তো হয় ডেবিট। ঠিক আছে, তাহলে এখানে 2 এবং 3 কোনটা হবে? 2 এবং 3 কোনটায় আছে? এম নাম্বার আছে। ঠিক আছে, তারপরে আমাদের একটা উদ্দীপক আছে। উদ্দীপকটা হইতেছে, আমরা একটা পড়ে নিই উদ্দীপকটা। বেলাল ফার্নিচার জনাব জামালের নিকট, বেলাল ফার্নিচার এসে বিক্রেতা জনাব জামালের নিকট 2 লাখ টাকার শোকেস বিক্রয় করে। শোকেস, শোকেস কিন্তু একটি স্থায়ী সম্পদ, আসবাবপত্র। নগদ 1 লাখ টাকা,
80,000 টাকা চেক পাইছে। আচ্ছা, উদ্দীপকে বেলাল ফার্নিচারে খতিয়ানে বিক্রয় হিসাব, নগদান হিসাব এবং ব্যাংক হিসাব ব্যতীত আর কোন হিসাব জড়িত হয়? আচ্ছা, আমরা এখানে দেখি। প্রথমে সে বিক্রয় করছে, বিক্রয় করলে সে কত টাকা পাইছে? নগদ টাকা পাইছে। নগদান হিসাব ডেবিট, কত? 1 লক্ষ টাকা। এবং চেকের মাধ্যমে পাইছে কত টাকা? 80,000 টাকা। তাহলে সে টোটাল কত টাকা পেয়ে গেল? 1,80,000 টাকা, তাই তো? সে এখনও কত টাকা পায়? 2 লক্ষ টাকা বিক্রয় করে 1,80,000 টাকা পেয়ে গেছে, তাইলে এখন সে কত টাকা পাইতেছে? 20,000 টাকা। তাহলে সে বিক্রয় করছে 2 লক্ষ টাকা, কিন্তু পাইছে হচ্ছে 1,80,000 টাকা। তাহলে তার এখনও সে আরও কারো কাছে 20,000 টাকা পাইতেছে, ঠিক আছে? তাহলে সে যদি কারো কাছে পায়, সে হচ্ছে দেনাদার, ঠিক আছে? তার কাছে সে দেনাদার সৃষ্টি হয়েছে, দেনার সৃষ্টি হয়েছে, পাওনার সৃষ্টি হয়েছে, সে দেনাদার তার কাছে। তাহলে সে এখানে আমাদের হিসাব কী দিচ্ছে? বিক্রয় হিসাবে একটা দেওয়া আছে, ঠিক আছে, নগদান টাকা পাইছে, নগদের টাকা দেওয়া আছে, ব্যাংকের টাকা দেওয়া আছে, আর একটা বাকি আছে কি? দেনাদার হিসাব। তাহলে এখানে হইব এই যে দেনাদার, কে নাম্বার, ঠিক আছে? আচ্ছা, তারপর আমরা আসি 27 নাম্বার। 27 নাম্বার কি বলা হয়েছে? জামাল তার হিসাব বইতে লিখবে। জামাল, এখানে জামাল কিন্তু ক্রয় করছে, ঠিক আছে? জামাল কত টাকার পণ্য ক্রয় করছে? জামাল কিন্তু 1,80,000 পণ্য ক্রয় করে নাই। জামাল কিন্তু টোটাল কত টাকার পণ্য ক্রয় করছে? জামাল কিন্তু শোকেসটা 2 লক্ষ টাকা দিয়ে কিনছে, তাহলে 1,80,000 টাকা ক্রয় হিসেবে আসবো না, ঠিক আছে? 1,80,000 টাকা এটা আসবই না, এটা বাদ। সে 2 লক্ষ টাকা পণ্য ক্রয় করছে, আর সে তো পণ্য করে নাই, এটা শোকেস একটা আসবো হিসাব হিসেবে আসবো, কিন্তু 1,80,000 না, 2 লক্ষ টাকা। তারপর ব্যাংক হিসাবে, ঠিক আছে, ব্যাংকের মাধ্যমে সে 80,000 টাকা দিছে, তাহলে এটা আসতেছে। আর তার কাছে এখনও কিন্তু ওই বেলাল ফার্নিচার, এই যে বেলাল ফার্নিচার, উনি কিন্তু এখনও তার কাছে 20,000 টাকা পায়, তাই না? যেহেতু সে তার কাছে কেউ পায়, তাই সে তার কাছে ওই ব্যক্তি পাওনাদার, মানে বেলাল পাওনাদার তার কাছে। তো পাওনাদার কয় টাকা? 20,000 টাকা। তাহলে পাওনাদার 20,000, এটাও ঠিক আছে। তাহলে এই দুইটা ঠিক আছে। তাহলে এই দুইটা কোথায় আছে? 2 এবং 3, 2 এবং 3 আছে এম নাম্বার হইব, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। কারণ যেহেতু তার কাছে টাকা পায়, সেহেতু ওনার কাছে পাওনাদার। তারপর আছে 28 নাম্বার। 28 নাম্বার বলা হয়েছে হিসাব বিজ্ঞানের স্বীকৃত রীতিনীতি লঙ্ঘনের মাধ্যমে সংঘটিত হয় কোনটা? হিসাব বিজ্ঞানের রীতিনীতি যদি ভুল করা হয়, তাহলে কোনটা সংঘটিত হয়? তাহলে আমাদের পরিপূরক ভুল আছে, লেখার ভুল, বেদাখিলার ভুল, এগুলো না, আমাদের আসলে নীতিগত কোনো নীতির, মানে রীতিনীতি লঙ্ঘন করলে নীতিগত ভুল হয়। আমাদের সমাজেও যদি আমরা কোনো রীতিনীতি লঙ্ঘন করি, তাহলে আমাদের নীতিগত ভুল হয়ে যায়। সে তারপর বলছে রেওয়া মিলে কোন ভুল ধরা পড়ে? বেদাখিলার ভুল, পরিপূরক ভুল, নীতিগত ভুল, টাকার অঙ্কে ভুল। অবশ্যই টাকার অঙ্কের ভুল ধরা পড়ে। আমরা যখন রেওয়া মিল করি, আমাদের টাকার অঙ্কের ভুল ধরা পড়ে। দেখবা যে ডেবিট পাস এবং ক্রেডিট পাস মিলতেছে না, তখন মানে ওটা তো টাকার অঙ্কই, তাই না? টাকার অঙ্কের ভুল হয়। আমরা একদম শেষ পর্যায়ে চলে আসছি। আমাদের 30 নাম্বার বলা হয়েছে রেওয়া মিলের ডেবিট পাশে বসবে কোনগুলো? আমরা জানি রেওয়া মিলের ডেবিট পাশে সম্পদ এবং ব্যয়গুলা বসে, এবং আয়তে মালিকানার সাথে করে ক্রেডিট পাশে বসে সাধারণ অর্থে। তাহলে এখানে আমাদের ট্রেডমার্ক একটা সম্পদ, এটা অবশ্যই ডেবিট দিকে বসবো। সমাপনী হাতে নগদ, হাতে নগদ একটা সম্পদ আমাদের জন্য, তাহলে হাতে নগদ আমাদের একটা সম্পদ হলে ডেবিট পাশে বসবো। প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত, এটা আমি আসবেই না। আর শুধু ব্যাংক জমাতিরিক্ত থাকলে এটা হয়তো দায় হইলে আমাদের আয়দায় মালিকের সাথে হয়তো ক্রেডিট পাশে, সেই হিসাবে ক্রেডিট বসতে হয়। প্রারম্ভিক ব্যাংক জমাতিরিক্ত আমাদের আসেই না, প্রারম্ভিক কথা উল্লেখ থাকলে এটা আসেই না। তাহলে আমাদের 1 এবং 2 আসতেছে, 1 ও 2 কোনটায় আছে? কে নাম্বারে। আশা করি সবাই বুঝতে পারছো। ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য আরেকটি বোর্ড নিয়ে আলোচনা করা হইব।